হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আমাকে সবাই ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন। আপনারা সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনারা যারা আমাকে চিনেন না, আমার নাম জাকি আহমেদ। আমি বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং বিগত ২ বছরের বেশি সময় ধরে টেনমির স্কুলের আইসিটি পড়াচ্ছি। ফাতিমা জয়েন করেছেন। ফাতিমা মুশফিককে হ্যালো দিয়েছেন। ঠিক আছে ফাতিমা, আমি মুশফিকের হ্যালোটা নিজে নিয়ে নিলাম। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সা সামা ইসলাম প্রবাবলি। ওকে, তো সবাই একটু কমেন্ট করেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। ইসরাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিয়া ইসলাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। বাকিরা বাকিদের কি হাতে ব্যথা? কমেন্ট করতে কষ্ট হচ্ছে? মানে একটু আমাকে জানান যে আপনারা যে আছেন ক্লাসে, ঘুমিয়ে যে পড়েননি সেটা তো আমাকে বুঝতে হবে। ঠিক আছে? সুস্মিতা সাহা, হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা। সো যারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানজিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। ইসরাত জাহান, আসসালামু আলাইকুম। মেঘা, ইস ক্লাস চ্যাপ্টার 5 এর? জি। ফাতেমা জোবাইদা, দেখা যায় ভাইয়া, থ্যাংক ইউ। ইসরাত জাহান ভাইয়া, অল ক্লিয়ার। ঠিক আছে ইসরাত, থ্যাংক ইউ সো মাচ। জারা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আফসানা, ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা সাহা ভাইয়া, আপনি আমার নাম নিছেন? হ্যাঁ, কেন নিব না সুস্মিতা। আহ আফসানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিম কেমন আছেন জিজ্ঞাসা করে আপনি কান্নাকাটি কেন করছেন? সুস্মিতা, বিগ ফ্যান? আমি আমি তো সেলিব্রিটি না বাবা যে আমার ফ্যান হবেন আপনি। ওকে। সো খুব বেশি মানুষজন আসলে আজকে আমাদের ক্লাসে নাই, তো আমি আসলে সবার নাম নেওয়ারই সুযোগ আছে। সানজিদা আক্তার অল ক্লিয়ার, জাহার ইসলাম অল ক্লিয়ার। ঠিক আছে, আমরা ঠিক 7টা বাজলে পড়াশোনা শুরু করে দিব। হ্যাঁ, আমরা ঠিক 7টা বাজলে আমাদের পড়াশোনা শুরু করে দিব। তো সবাই খাতা কলম নিয়ে বসেন। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5 বা প্রোগ্রামিং ভাষার একদম বেসিক জিনিসপত্র নিয়ে। ঠিক আছে? আমরা একদমই যে বেসিক জিনিসপত্রগুলো আছে, সুস্মিতা সাহা কিছু বলবেন? আচ্ছা, তো একদম বেসিক যে জিনিসপত্র আছে সেগুলা নিয়ে আসলে আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে? সবাইকে বুঝাতে পেরেছি? মেঘানা ভাইয়া, আমার নাম মেঘানা। মেঘনা, ওকে মেঘনা। ঠিক আছে, আপনি যে মেঘনা আলাদা আলাদা করে লিখেছেন, তো আমি এই জন্য আসলে কনফিউজড হয়ে গেছে। আপনি অসুস্থ ভাইয়া? না, আমি এখন মোটামুটি বেশ সুস্থ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিম, আচ্ছা আমার বোনের নামও মিম, মানে আমার আপন বোন, বড় বোনের নামও মিম। আমি ভালো আছি অনেকদিন পর। হ্যাঁ, আমি বেশ 10-15 দিন কোনো ক্লাস নেই নাই। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে আসলে আলাপ আলোচনা করব। ঠিক আছে? প্রোগ্রামিং দেওয়ার কারণে আপনার চোখে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সো আসলে আমরা আজকে প্রোগ্রামিং ভাষার একদম বেসিক যে কনসেপ্ট গুলো আছে এইগুলা নিয়ে আসলে আলাপ আলোচনা করব। মুশফিক সাদিক, এখন আপনারা কি আসলে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট? কে কে আমাদের অনলাইন ব্যাচের কে কে আছেন? আর অনলাইন ব্যাচের বাইরে কে কে আছেন আমাকে একটু বলেন তো। যারা আজকে প্রথম আমাকে দেখছেন, এমন কেউ আছেন যিনি আসলে এর আগে কখনো আমাকে দেখেন নাই? এমন কেউ আছেন? নিউ ইউজার, কেমন আছেন? আচ্ছা বাবা, আমি আপনার নামটা পড়তে পারছি না। এখন যিনি বলেছেন কেমন আছেন, আমি বেশ ভালো আছি। আপনি অ্যাপে নাম সেট করার সুযোগ আছে, নাম সেট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা। জারিন তাসনিম প্রিয়ন্তী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়ন্তী। আচ্ছা। সো কে কে আজকে নতুন কে কে আছেন আমাকে একটু বলেন তো।
ইসরাত জাহান মিম আজকে নতুন আপনি? আচ্ছা ঠিক আছে। সামিম, ইয়েস অন্য। ওকে, ইসরাত, আরেকজন ইসরাত আছে, আমাদের অনেকগুলো ইসরাত। একজন হচ্ছে ইসরাত জাহান মিম, আরেকজন হচ্ছে ইসরাত। আচ্ছা, ইসরাত জাহান মিম অনলাইন ব্যাচের। ওকে। আহ প্রীতম দাস কেমন আছেন? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনলাইন ব্যাচের, অর্পা অনলাইন ব্যাচের, ঠিক আছে। আচ্ছা, অনলাইন ব্যাচে যারা আছেন, আমরা আসলে অনলাইন ব্যাচে এই ক্লাসটা আবারও নিব, ঠিক আছে, যখন আমাদের চ্যাপ্টার 5 করানো হবে। এবং যারা আসলে অনলাইন ব্যাচে নাই, তাদের জন্য আসলে তারা যেন বুঝতে পারে যে আসলে আমরা কিভাবে আপনাদেরকে পড়াই। হ্যাঁ, সেইটার জন্য আসলে আজকে ক্লাসটা, দিস ইজ ডেমো ক্লাস, ঠিক আছে। সো অনলাইন ক্লাসে আসলে এই ক্লাসটা আবার রিপিট হবে যখন আমরা চ্যাপ্টার 5 পড়াবো, ঠিক আছে। ওকে, সো চলেন আমরা শুরু করি। আচ্ছা, সো আমাদের যে চ্যাপ্টার 5টা আছে, এই চ্যাপ্টার 5-এ আসলে আমরা মোটামুটি একটা জিনিস নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং, ঠিক আছে। সো এখন প্রোগ্রামিং আসলে কার করা হয়? কম্পিউটারেরই করা হয়। প্রোগ্রামিং আসলে কার করা হয়? কম্পিউটারে করা হয়। সো আসলে কম্পিউটারের সাথে এই যে আমরা কম্পিউটার দেখতে পাচ্ছি, তো এই কম্পিউটারে আসলে বেসিক কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে আচ্ছা, মুশফিক সাদিক নতুন, ঠিক আছে, মুশফিক সমস্যা নেই, ক্যাপ্টেন্সি থেকে ওকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে নতুন জিনিস নতুন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো দেখেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে তো আসলে আমরা পড়বো, প্রোগ্রামিং নিয়ে আমরা পড়বো। তো প্রোগ্রামিং নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করব বা প্রোগ্রামিং নিয়ে যখন আমরা পড়াশোনা করব, তখন কম্পিউটারের বেসিক স্ট্রাকচারটা বোঝাটা আসলে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটার সাথে আসলে প্রোগ্রামিং এর বেশ মিল আছে। ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি একটা কলা গাছ নিয়ে কবিতা লেখেন, ঠিক আছে। কলা গাছ কেমন হয় জানি আঁকতে, ভুলে গিয়েছি। তো যাই হোক, আপনি ধরেন আম গাছ নিয়ে আমি আপনাকে বললাম যে ভাই আপনি একটা আম গাছ নিয়ে কবিতা আঁকেন, বা গাছটা তো সুন্দর এঁকেছি। হ্যাঁ, অনেকে যারা নতুন আছেন তারা বলবেন হ্যাঁ ভাই সুন্দর তাকেননি, আরে আমি যে পচা আঁকি আপনি যদি দেখতেন, ঠিক আছে। তো ধরেন আমি একটা আম গাছে আঁকলাম, আম গাছে 3টা আম আছে। তো এই আম গাছ নিয়ে যদি আমি কবিতা লিখতে যাই, আমাকে তো আম গাছ সম্পর্কে জানতে হবে, তাই না? জানতে হবে না? ঠিক তেমন ভাবে আমি যখন একটা কম্পিউটারকে নিয়ে প্রোগ্রামিং করতে যাব, তখন আসলে আমাকে কি করতে হবে? কম্পিউটার সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। ওকে, সো আমাদেরকে কি করতে হবে? কম্পিউটার সম্পর্কে আসলে জানতে হবে। সেই জন্য আসলে আমরা খুব বেসিক কিছু জিনিসপত্র জানবো, যে কম্পিউটারকে প্রধানত 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, একটাকে বলা হচ্ছে ইনপুট অংশ, আরেকটাকে বলা হচ্ছে আউটপুট অংশ। তো কম্পিউটারে যে অংশগুলো আছে, যে হার্ডওয়্যার গুলো আছে, সেই অংশগুলোকে বেসিক্যালি এইরকম 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক তেমন একই ভাগে প্রোগ্রামিং কে আসলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা প্রোগ্রামিং এর বা একটা প্রোগ্রামের আসলে এরকম 3টা অংশ থাকে। একটাকে বলা হয় প্রক্রিয়াকরণ অংশ, একটাকে বলা হয় ইনপুট অংশ, এবং আরেকটাকে বলা হয় আউটপুট অংশ। ভাই, টেনমির স্কুলে কি অফলাইনে ক্লাস আছে? জি না, বা অফলাইনে ক্লাস নেই, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন কয়টা অংশ থাকে? তাহলে 3টা অংশ থাকে। এখন এটা অনেক সময় এমসিকিউ তে টিচাররা দিয়ে দিতে পারে, তো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন যে আসলে এরকম 3টা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, একটাকে বলা হচ্ছে ইনপুট অংশ, আর একটাকে বলা হচ্ছে আউটপুট অংশ, ঠিক আছে। আচ্ছা, সো প্রক্রিয়াকরণের যে বা আমরা যে ডেটা বা ইনস্ট্রাকশন নিচ্ছি, এটাকে বেসিক্যালি বলা হয় ইনপুট। আচ্ছা, ইনপুট শুনলেই মনে হচ্ছে না যে কিছু দেওয়া বোঝাচ্ছে? আপনি কম্পিউটারকে যা দিবেন সেটাই আসলে কি, সেটাই হচ্ছে আপনার ইনপুট। এটা সেম প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সিমিলার। আর আউটপুট শুনলে কি মনে হচ্ছে? যেটা আসলে বাইরের দিকে বের করে দিচ্ছে, তাই না? নির্গমনমুখী মুখ সরঞ্জাম। তো যেগুলো আসলে আপনাকে বাইরের দিকে তথ্য বা ইনফরমেশন দেয়, সেগুলোকে আসলে আউটপুট বলা হয়। আমি যদি একটু আপনাদেরকে সহজ করে বলি, জিনিসটা হচ্ছে এমন যে আপনি কিবোর্ড দিয়ে কি করেন? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেন না? তাহলে এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আর আপনি মনিটর দিয়ে কি করেন? কম্পিউটারে যা যা হচ্ছে সেটা আপনি দেখতে পান না? তাহলে এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে।
আর মাঝখানে আপনার একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে যেটা বেসিক্যালি যে টাওয়ারের মতো যেটা থাকে, এটা কি করে, এটা আসলে প্রক্রিয়াকরণ করে। সো যদি আমি আপনাকে বলি যে আপনি কম্পিউটারে যদি প্রেস করেন 5+3, এটা কি দিলেন আপনি, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? আর কম্পিউটার আপনাকে কি করে 5 আর 3 যোগ করে 8 কোথায় দেখাবে, মনিটরে দেখাবে না? সো যেটা হচ্ছে আউটপুট। তো এই যে মাঝখানে যোগটা হয়ে কম্পিউটার 8 বানালো, এই কাজটা করে কম্পিউটার সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। তো সিপিইউ এর আসলে অনেকগুলা অংশ থাকে, ঠিক আছে? প্রথমত মেমোরি থাকে। মেমোরি দুই টাইপের, একটাকে বলা হচ্ছে রম, রিড অনলি মেমোরি, আর একটাকে বলা হচ্ছে র্যাম বা রিড অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? রম এন্ড র্যাম, রিড অনলি মেমোরি, এবং আরেকটাকে বলা হচ্ছে র্যাম বা রিড অ্যাক্সেস মেমোরি। তো আমরা মাঝে মাঝে দেখবেন কম্পিউটারে বলি যে কম্পিউটারের র্যাম হচ্ছে 16 জিবি অথবা 8 জিবি অথবা 32 জিবি। যেই কম্পিউটারের মেমোরি যত বেশি, তার আসলে প্রক্রিয়াকরণ করার পাওয়ারটাও ঠিক ততটাই বেশি, ঠিক আছে? তুর্য ডেমো ক্লাসে মুশফিক সাদিক তুর্য, আপনারা কি করছেন? মারামারি গন্ডগোল? ক্লাস কি শুরু হয়েছে? কই একটা বলো, আমার এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি নামাজের সময় দিব, আপনারা কি নামাজের সময় নিতে চান নামাজ পড়তে? আমি তো পড়ানো শুরু করার সাথে সাথে আসলে আজান দিয়েছিল, এই জন্য আসলে আমি নামাজের কথা বলি নাই। আপনারা যদি নামাজের সময় নিতে চান, আমি আপনাদেরকে নামাজের সময় দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি কি আপনাদেরকে 10 মিনিট নামাজের বিরতি দিব? আপনারা নামাজের বিরতি চান নাকি চান না? আমাকে বললে হবে। চান 10 মিনিট নামাজ পড়ে আসবেন? এখন আলহামদুলিল্লাহ, রিয়া, আমি ভালো আছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, যাদের চ্যাপ্টার 5 আমাদের অনলাইন ব্যাচের যারা স্টুডেন্ট, আপনারা চাইলে এই ক্লাসটা নাও করতে পারেন, অসুবিধা নেই, এই ক্লাসটা আবার রিপিট হবে, ঠিক আছে? আচ্ছা, আহ হ্যাঁ দিব। আপনারা নামাজ পড়তে চান? আপনারা, আচ্ছা, 2 জন বলেছে না। 8:30 পরে নামাজ পড়তে পারবো, ওকে, ঠিক আছে। তাহলে আমরা নামাজের বিরতি দিচ্ছি না। ফাইরা, ফারিয়া বলেছে না। 3 জন না বলেছে, 2 জন হ্যাঁ বলেছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করে নামাজ পড়তে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো মেমোরি হচ্ছে দুই রকমের, একটাকে বলা হচ্ছে রম আর একটাকে বলা হচ্ছে র্যাম। এখন ইসরাত, হ্যাঁ, যে ফজর ফরজ নামাজটা পড়া যায়। সো এই র্যাম এবং রম, এই দুইটা হচ্ছে মেমোরির টাইপ। সো ধরেন আমি আপনাকে যদি বলি যে আপনার বাসায় আসলে আহ নামাজ, আচ্ছা, ঠিক আছে, আহ দিব না, আচ্ছা, ফারিয়া বলছে দিব না, ঠিক আছে, ওকে। সো দেখেন, আমরা মেমোরি হচ্ছে দুই রকম, হ্যাঁ, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে রম আর একটাকে বলা হচ্ছে র্যাম। সো এই রম এবং র্যামের মধ্যে আসলে পার্থক্যটা কি? সো আপনারা কম্পিউটারে একটা মেমোরি থাকে যেটা সাইজ অনেক বড় থাকে, কিন্তু কম্পিউটার চাইলেও সবসময় আসলে সেটাকে অ্যাক্সেস করতে পারে না, ওটার মধ্যে সবকিছু স্টোর করা থাকে, সেটাকে বলা হয় রম, যেমন হার্ড ডিস্ক, ঠিক আছে? আচ্ছা, আর একটা মেমোরি থাকে যেটাকে আসলে কম্পিউটার সবসময় অ্যাক্সেস করতে পারে, সেটাকে আসলে বলা হয়ে থাকে র্যাম বা রিড অ্যাক্সেস মেমোরি, হ্যাঁ? তো কম্পিউটারে আসলে দুই টাইপের মেমোরি থাকে, একটাকে বলা হচ্ছে রম আর একটাকে বলা হচ্ছে র্যাম, ক্যাটাগরি ওয়াইজ। এখন এই যে রম এবং র্যাম, এই দুই টাইপ কেন থাকে? তো কম্পিউটারে এই দুই টাইপ মেমোরিটা আসলে কাজটা কি, দুই রকম কেন মেমোরি থাকে? একটা অনেক থাকে, যেমন ধরেন 1000 জিবি থাকে একটা, হ্যাঁ, এটা হচ্ছে একটু স্লো মেমোরি, ও একটু কাজ স্লো করে, ঠিক আছে? আর যেটা হচ্ছে র্যাম, ওটা থাকে ছোট, 16 জিবি,
বা 32 জিবি। তো এটার পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে একটু ফাস্ট কাজ করে। এটা কি কাজ করে? এটা হচ্ছে একটু ফাস্ট কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে একটু ফাস্ট কাজ করে। সো কম্পিউটার যেটা করে, ও সমস্ত কিছু আসলে আপনার কম্পিউটারে, আপনি ধরেন একটা ছবি স্টোর করছেন, একটা মুভি স্টোর করছেন, এই সব কিছু আসলে এই 1000 জিবির মধ্যে স্টোর করে রাখে, ও রমে স্টোর করে রাখে, ঠিক আছে? ওকে, এবার ধরেন আপনি ওকে একটা যোগ করতে বলছেন যে 15+17 যোগ করো তো। তো এই যে আপনি একটা কাজ দিলেন, একটা টাস্ক দিলেন, একটা কাজ বা টাস্ক, এই কাজ বা টাস্ক গুলো আসলে ও কোথায় রাখে? ও হচ্ছে র্যামে রাখে, যেখান থেকে আসলে ও খুব দ্রুত আসলে কাজগুলা করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, নেট প্রবলেম করতেছে রোনা ইসলাম। আচ্ছা, আমার এখানে আসলে নেট ঠিক আছে বাবা, একদম মানে পারফেক্ট, ঠিক আছে? আমি জানি না আপনাদের ওখানে কি অবস্থা। তো দেখেন না, আমি সুস্থ আছি। ওকে, সো আমার তাহলে মেমোরি কয় রকম? 2 রকম। So, আমি যখন একটা কাজ করতে দিচ্ছি বা টাস্ক করতে দিচ্ছি, তখন কি হচ্ছে? তখন আসলে সেটা কোথায় এসে জমা হয়? সেটা আসলে আমার র্যামে এসে জমা হয়, এবং সেখান থেকে আসলে কম্পিউটার রেগুলার বেসিসের কাজগুলা করতে পারে। সুবিধাটা হচ্ছে এটা খুব দ্রুত কাজ করে। এটা খুব কিভাবে কাজ করে? দ্রুত কাজ করতে পারে, ঠিক আছে? যেহেতু এটা খুব দ্রুত কাজ করতে পারে, এই জন্য আসলে কি এই মেমোরিটা ছোট থাকে, কারণ এটা দাম বেশি, ঠিক আছে? তো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে র্যাম এবং রম কেন দুই টাইপের মেমোরি ইউজ করা হয়, এই দুই টাইপের মেমোরির কি পার্থক্য? কারণ এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? আমি এটা আসলে জানি না ঠিক রেকর্ডেড থাকবে কিনা, সম্ভবত না। ঠিক আছে, ওকে। মুন্নি ক্লিয়ার, ওকে, হাবিবারও ক্লিয়ার, ঠিক আছে। এখন এর পাশাপাশি আসলে আরো দুইটা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ, আর একটা হচ্ছে গাণিতিক যুক্তিসঙ্গত অংশ। এখন দেখেন, কম্পিউটার নামটাই আসছে কম্পিউট থেকে, হ্যাঁ? তো এই কম্পিউট মানে হচ্ছে গণনা করা। তো কম্পিউটারের একটা অন্যতম কাজ হচ্ছে গণনা করা বা ম্যাথ করা। তো কম্পিউটারের মধ্যে এই জন্য দুইটা অংশ আছে। কন্ট্রোল ইউনিট কি করে? পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। দেখেন, আপনি এখানে আসলে এক ধরনের ডিভাইস আছে যেগুলো দিয়ে আসলে আপনি তথ্য নিচ্ছেন, দেন তথ্যগুলোকে স্টোর করছেন, এবং গাণিতিক অংশ দিয়ে আসলে সেটাকে প্রসেস করে ফাইনালি আপনি আউটপুট দিচ্ছেন। সো এই টোটাল টাস্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে একটা কন্ট্রোল ইউনিট থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কম্পিউটারের একদম বেসিক যে স্ট্রাকচার, আমরা যদি বলি এইটা হচ্ছে কম্পিউটারের একদম বেসিক স্ট্রাকচারটা, ঠিক আছে? তো আশা করি কম্পিউটারের এই বেসিক স্ট্রাকচার নিয়ে আসলে আপনাদের কারো কোনো রকমের প্রবলেম নাই। আমি আপনাদেরকে একটু অন্য টাইপের জিনিসপত্র দেখাইতে চাই। এগুলো আসলে আহ মানে কম্পিউটারে তো নরমালি থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে আহ প্রোগ্রামিং এর আসলে কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে দেখাতে চাই। যেটা আসলে আপনাদের পরীক্ষায় অনেক বেশি আসবে, হ্যাঁ? ওকে, তো চলেন আমরা প্রোগ্রামিং এর ধারণা বা কনসেপ্ট থেকে যাই। প্রোগ্রামিং এর ধারণা বা আমরা যে আসলে প্রোগ্রামটা করব, সেই ধারণাটা আসলে প্রথম দিয়েছিলেন অ্যাডা, লেডি অ্যাডা, ঠিক আছে? তো আমরা যে প্রোগ্রামিং করি এর প্রথম কনসেপ্টটা আসলে আমাদেরকে দিয়েছিলেন লেডি অ্যাডা নামে একজন মহিলা, ঠিক আছে? তো একটা মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে বর্তমানে যত কোডার আছে বা যত মানুষজন আসলে প্রোগ্রামিং করে, তার অধিকাংশ মানুষই আসলে ছেলে মানুষ, পুরুষ মানুষ। আপনারা একটা মজার কথা বলি, ধরেন আমরা যে গার্মেন্টস ধরেন বাংলাদেশে আছে, সেখানে আসলে কাদের সংখ্যা বেশি, মহিলাদের নাকি পুরুষদের? আহ মহিলাদের, রাইট? কিন্তু কম্পিউটার সায়েন্স বা আমাদের দেশে মনে হয় ডাক্তারের মধ্যে মহিলা ডাক্তারের সংখ্যাই বেশি হবে, মেয়েরা অনেক বেশি পড়ে আর কি মেডিকেল। বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাধারণত ছেলেদের সংখ্যা বেশি, ঠিক আছে? সাধারণত আসলে ছেলেদের সংখ্যা বেশি, এবং এই সংখ্যাটাকে আসলে এত বেশি ছেলেদের সংখ্যা, মেয়েদের সংখ্যা আসলে এত কম প্রোগ্রামিং এ, যে অনেক কোম্পানি আছে
সফটওয়্যার কোম্পানি আছে যারা আসলে স্পেসিফিক্যালি শুধু মেয়েই নেয়। মানে ব্যাপারটা এরকম, মেয়ে নেয় বলতে এরকম, ধরেন আপনার কোম্পানিতে 100 জন আছে, ঠিক আছে, সেই 100 জনের মধ্যে অলরেডি 95 জন ছেলে, এখন 5 জন থাকলে মেয়ে নেওয়া লাগবে। সো মাঝে মাঝে রিক্রুটমেন্ট দেয় যে আমরা এরকম কোডার নিতে চাই, শর্ত হচ্ছে তাকে একটা মেয়ে হইতে হবে, মানে ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে তাকে মেয়ে হতে হবে। এবং শুধু এটা বাংলাদেশে না, এটা মানে গুগল থেকে শুরু করে কোম্পানির একটা স্ট্রাকচারাল নিয়ম আছে যে অ্যাটলিস্ট সমতা থাকা লাগবে, যে একদম এমন না যে সব ছেলেকে আপনি এমপ্লয় করবেন, কোনো মেয়েকে এমপ্লয় দিবেন না। এটা হচ্ছে গিয়ে এগনেস্ট মানে পলিসির বিরুদ্ধে যায় আর কি। সেই জন্য অনেক কোম্পানি দেখবেন মাঝে মাঝে যেটা করে সেটা হচ্ছে কি শুধুমাত্র মেয়েদের জন্য রিক্রুটমেন্ট ছাড়ে। এটা বলার কারণটা হচ্ছে, যদিও বর্তমানে বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে মেয়ে কম্পিউটার প্রোগ্রামার অনেক কম, বাট প্রথম যিনি কম্পিউটার প্রোগ্রামিং আসলে লিখেছিলেন ওনার নাম ছিল লেডি অ্যাডা, এবং উনি একজন মহিলা মানুষ ছিলেন। সো উনাকে আসলে প্রোগ্রামিং এর জনক বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটা পিরামিড দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা একটা পিরামিড দেখতে পাচ্ছি। এই পিরামিডটা আসলে আমাদের প্রোগ্রামিং এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখেন একদম নিচে যদি আমরা দেখি তখন আসলে নিচে লেখা আছে হার্ডওয়্যার, তাই না? একদম নিচে কি লেখা আছে? একদম নিচে আসলে আমাদের লেখা আছে যে হার্ডওয়্যার। আর উপরে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি সি, সি প্লাস প্লাস, প্যাসকেল। সো এর মধ্যে আসলে ব্যাপারটা এরকম যে কম্পিউটার যে ভাষাটা আসলে বুঝে সেটা কেমন, 0 আর 1, তাই না? এই এরকম 0 আর 1 দিয়ে যদি আমরা কোনো ভাষা লিখি সেটাই আসলে কম্পিউটার বুঝতে পারে, এর বেশি বা এর আগে পরে কোনো ভাষা আসলে কম্পিউটার বুঝতে পারে না। আবার একই সময় আমরা মানুষরা আসলে এই ধরনের ভাষাটা বুঝতে পারি না, তাই না? আমাকে যদি বলা হয় যে আপনি জাকি আহমেদ এই কথাটা 0 আর 1 লিখেন, তো আমি লিখতে পারবো না, এখন আমার মনে নাই। হ্যাঁ আমি লিখতে পারবো যদি চার্ট দেখি, আমি চার্ট দেখলে হয়তো আমি লিখতে পারবো, বাট ইন জেনারেল তো আমি আসলে লিখতে পারবো না। এটা মনে রাখাটা বেশ ডিফিকাল্ট একটা কাজ। চাইলে মনে রাখা যায় বাট ডিফিকাল্ট আর কি, বা মানুষ সাধারণত আসলে মনে রাখে না। তো মানুষ আসলে মানুষের মতো করেই প্রোগ্রামিং লেখে, ঠিক আছে, মানুষ আসলে মানুষের মতো করেই প্রোগ্রামিংটা লিখে, কিন্তু সেটাকে আসলে কি করা হয়, ফাইনালি কোনো একটা পর্যায়ে যে 0 আর 1 এ রূপান্তর করে ফেলা হয়। তো এই যে মানুষের ভাষা আর এই যে কম্পিউটার 0 1 বুঝছে, এর যে যোগাযোগটা হচ্ছে, সেই যোগাযোগের মধ্যে আসলে এই পিরামিডটা আসছে। আমি আবারও বলি, মানুষ মানুষের ভাষায় কথা বলছে, কম্পিউটার কম্পিউটারের ভাষায় বুঝছে। তো মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষা পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানে যে যোগাযোগটা হচ্ছে তার ধাপ সময় হচ্ছে এই পিরামিডের বিভিন্ন স্তর, ঠিক আছে। ওকে, তো হার্ডওয়্যার হচ্ছে একদম কম্পিউটারটা, এবং প্যাসকেল সিসি এটা হচ্ছে একদম মানুষের ভাষা, এটা হচ্ছে একদমই মানুষের ভাষা, ঠিক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে। আসলে জিনিসগুলো আসলে কি দেখেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলছি সেটা হচ্ছে সি, এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে মানুষের ভাষা। মানুষের ভাষায় এই প্রোগ্রামগুলো লেখা হয়। এরপরে আসে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতেছে কি অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, তারপরে আসতেছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং ফাইনালি আসতেছে আমাদের হার্ডওয়্যার। ওকে, তো হার্ডওয়্যার হচ্ছে বেসিক্যালি কম্পিউটারটাই। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1 দিয়ে যে ভাষাটা লেখা হয়। অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে একটু কাঠখুট্টা আর কি, মানুষের ভাষার মতো না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুরাই মানুষের ভাষার মতো। আমরা আসলে হাই লেভেল প্রোগ্রামিং শিখবো, এটা হচ্ছে সি, ঠিক আছে। আমরা কোন প্রোগ্রামিংটা শিখবো, আমরা আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা শিখবো যেটা হচ্ছে সি। অ্যাসেম্বল ভাষা হচ্ছে মাঝামাঝি একটা ভাষা, আগে অনেক আগে যখন আসলে কম্পিউটার কেবল কেবল আসছে, প্রোগ্রামিং কেবল কেবল আসছে, তখন আসলে মানুষজন অ্যাসেম্বল ভাষায় প্রোগ্রামিং লিখতো। এখনো ভাষাটার অস্তিত্ব আছে, মাঝে মাঝে লেখা লাগে। আর মেশিন ভাষা হচ্ছে 0 আর 1, তো এই মাঝখানে কনভার্টিং এর কাজটা করে কনভার্টার। সো দেখেন ব্যাপারটা এরকম যে আমি যে বাংলায় কথা বলছি, এমন যদি হয় যে আপনি চাইনিজ বুঝেন, হ্যাঁ, আমি তো চাইনিজ বুঝি না, আপনি আবার বাংলা বুঝেন না, এই যে আমাদের মধ্যে আমরা যদি কমিউনিকেশন করতে চাই, মাঝখানে আমাদের কি লাগবে, একজন অনুবাদক লাগবে, তাই না? আমি আর আপনি যদি কথা বলতে চাই,
মাঝখানে আমাদের কি লাগবে? অনুবাদক লাগবে না? যদি এমন হয় যে আপনি বাঙালি আমি চাইনিজ, বা আমি চাইনিজ আপনি বাঙালি, এটা যদি এইচএসসি 26-এর হয় তাহলে এত কুইকলি কিভাবে চ্যাপ্টার 5-এ গেল বুঝলাম না। কিম পাপড়ি সিনহা, আমরা এখন চ্যাপ্টার 4-এ আছি। আমরা চ্যাপ্টার 4-এর থেকে আর কিছুদিন পরেই চ্যাপ্টার 5-এ চলে যাবো আপু। আপনি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি চাইলে এই ক্লাসটা স্কিপ করতে পারেন, আপনার ক্লাসেও এগুলো পড়ানো হবে। আর আমরা যেহেতু সামনে চ্যাপ্টার 5 পড়াবো এই জন্যই আসলে আমরা চ্যাপ্টার 5-এর ডেমো ক্লাস নিচ্ছি। ঠিক আছে, বুঝাতে পেরেছি কিম? যাতে কেউ যদি পরবর্তীতে ভর্তি হন আপনার বুঝতে অসুবিধা না হয় চ্যাপ্টার 5। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমি যা বলছি? সবাই আমাকে একটু বলেন তো, সবাই একটু আমাকে বলেন তো আপনারা বুঝতে পারছেন আমি যা কথাবার্তা বলছি? মাথার উপর দিয়ে যাচ্ছে কারোর? বইন আমাদের 1 2 3 শেষ, 4 চলতেছে, তাই এখন 5। জি ইসরাত, তাহলে আপনি কেন, আপনি যদি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন কেন বাবা এই ক্লাসে এসে বসে আছেন, কষ্ট করে সময় নষ্ট করছেন? দরকার নেই, এই ক্লাস আপনাদেরকে নেওয়া হবে আবার। ঠিক আছে, এখন চ্যাপ্টার 4 পড়েন আপনারা। আচ্ছা, মুন্নি বুঝতে পারছে, বাকিরা? আচ্ছা, সবাই বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই মাঝখানে আসলে একটা অনুবাদক থাকে। এখন এই অনুবাদক আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে, আমরা সেদিকেও যাব। সো বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা কথা বলছি। 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে। এসব ভাষাকে আসলে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত ভাষাকে আসলে 5টা প্রজন্ম বা স্তরে ভাগ করা হয়। তো প্রথম প্রজন্মের ভাষা এটা আসলে বানানো হয়েছিল, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপর দ্বিতীয় প্রজন্মের ভাষা এটাকে বলা হয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষা এটাকে বলা হয় উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চ স্তর বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষা স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন কাহিনীটা কি, এই যে আইফোনের মতো আর কি, আইফোন 5 ছিল না? আমি যখন প্রথম আইফোন দেখেছিলাম তখন আসলে আইফোন 5 চলতেছিল, তো আইফোন 5 আসলে প্রথম বাজারে আসলো। আইফোন 4 যখন ছিল তখন আসলে আইফোন এত হাইপড কোনো ফোন ছিল না, বুঝছেন? আইফোন 5 থেকে আসলে আইফোন হাইপড হওয়া শুরু করে। হ্যাঁ, আমি বেশ পুরাতন আমলের মানুষ। এখন কত চলে? আইফোন 16 চলে। আর আমি যখন আইফোন 5 দেখেছি তখন সম্ভবত আমি ক্লাস 3 থেকে 5 এটার মধ্যে পড়ি। হ্যাঁ, হয় 3-তে পড়ি, নাইলে 4-এ পড়ি, না হলে 5-এ পড়ি। আমার একটা কাজিন ছিল, ওর আইফোন 5 ছিল। ও তখন হচ্ছে গিয়ে এনএসইউ তে পড়তো, সো ফটোগ্রাফি টটোগ্রাফি করতো। সো ওইখান থেকে ও টাকা টাকা জমে আইফোন 5 কিনছিল, এবং আমার মনে আছে এখন আমার বাসায় নিয়ে আসছিল। আমি তো দেখে খুবই অবাক যে ফোন আছে, ফোনে কোনো বাটন নাই, এটা আবার কেমন করে কাজ করে ফোনটা। এবং ওইখানে আসলে একটা গেম ছিল, শার্ক খেলার মতো একটা গেম। আপনারা কখনো খেলেছেন কিনা জানি না, একটা ডলফিন থাকে, ডলফিন আসলে মানুষ টানুষ আসলে খেয়ে ফেলে, হ্যাঁ এইভাবে আর কি। মানে সমুদ্র পাড়ে অনেক মানুষজন আছে, ডলফিন মাছও খায় মাঝে মাঝে, মানুষও খায়, এরকম ধরে ধরে নিয়ে যেতে হয়। এখনো প্রবলেম আছে অ্যান্ড্রয়েডে। সেই গেমটা ছিল, আমি তো গেম খেলে পুরাই অবাক, হ্যাঁ, যে এইরকম করে স্ক্রিনের মধ্যে টাচ করতেছি কাজ হয়ে যাচ্ছে। কারণ তার আগে আসলে আমি তখনও কোনো স্মার্টফোন দেখি না এইভাবে। তখন ওই যে বাটন ফোন ছিল, আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম আর কি, আইফোন 5 কেবল আসছে। তো তখন আসলে আমি দেখেছিলাম। তো এখন আইফোন 16 চলে। এই যে প্রতিটা প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্মে আসলে কি হচ্ছে, তার আগের প্রজন্ম থেকে অনেক বেশি ভালো হচ্ছে, অনেক বেশি আসলে আপগ্রেড হচ্ছে, তাই না? জাকির ভাইয়ের ক্লাস বুঝি না ইসরাত কি বলেছেন। আচ্ছা, সেটা হচ্ছে, আমি কমেন্ট একটু, চোখের লাইট লাগতেছে আমার আজকে, বেশি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো দেখেন আপগ্রেড হচ্ছে প্রত্যেকটা। সো ঠিক একইভাবে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রেগুলার বেসিসে আপগ্রেড হচ্ছে।
প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ছিল সেগুলো আসলে 0 আর 1 দিয়ে লেখা হতো, ঠিক আছে। প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছিল ওটা আসলে 0 আর 1 দিয়ে লেখা হতো, এবং সেটা সরাসরি আসলে কম্পিউটার বুঝতে পারতো। যেহেতু কম্পিউটার বুঝতে পারতো এই জন্য বলা হতো এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটার বুঝতে পারে, যেমন ধরেন চাইনিজ একটা মানুষ যে কথাটা বুঝতে পারে সেটাকে কি বলা হচ্ছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। বাঙালি আমি, আমি বাংলার কথা বুঝি, তা আমার ভাষাকে কি বলা হয়, বাংলা ভাষা বলা হয়। তো ওই একই রকম আর কি, মানে কম্পিউটার বুঝতো বা মেশিন বুঝতো, তাই ওটাকে বলা হয়েছিল মেশিন ভাষা। আচ্ছা, অ্যাসেম্বল ভাষা হচ্ছে গিয়ে, অ্যাসেম্বলি মানে বুঝেন তো, একটু ডিজাইন করা, সুন্দর করে সাজানো বা উম, গুছানো আর কি। তো আস্তে আস্তে এই যে 0 আর 1 ছিল, এগুলা প্রথমে একটু বেশি অগোছালো ছিল আর কি, র্যান্ডমলি। তো আমরা যে এটাকে একটু নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলাম, সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বল ভাষা। তারপর আসে তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চতর স্তরের ভাষা। এটা আসলে ওই মানুষের ভাষার মতো কিছুটা, পুরাপুরি না, কিছুটা আর কি, ঠিক আছে। তো তারপরে আছে চতুর্থ প্রজন্ম, আরেকটু উন্নত হইলো আসলে 1970 সালের দিকে, অতি উচ্চতর ভাষা বলা হচ্ছিল। এবং ফাইনালি পঞ্চম প্রজন্ম 1980 সালে আসলো, এটা আসলে একদমই মানুষের ভাষার মতো বা স্বাভাবিকভাবে ল্যাঙ্গুয়েজের মতো আর কি। তো আমরা যখন কোডিং করব তখন আপনারা দেখবেন যে আমরা নর্মাল কথাবার্তাই বলবো, কম্পিউটার আসলে সেগুলোকে ইনস্ট্রাকশন হিসেবে নিতে। বাট যখন প্রোগ্রামিংটার সূচনা হয় বা যখন আসলে কম্পিউটার প্রোগ্রামিং করা শুরু হয়, তখন ব্যাপারটা এতটা সহজ ছিল না যে আমরা নর্মাল মানুষের মানে নিজেদের ভাষার মতো করে কথা বলছি আর কম্পিউটার নিজে থেকে বুঝে যাচ্ছে, এরকম ছিল না। আমাকে একদম মানে একদম কি বলবো, অনেক কষ্ট করে প্রোগ্রামিং গুলা লিখতে হতো। কিন্তু 1980 সালে দেখা গেল যে আমরা এটাকে উন্নত করতে করতে, আইফোনের মতো উন্নত করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি যেখানে আসলে অনেক ইজিলি মানুষের ভাষার মতো করে বললেও আসলে ও বুঝতে পারছে, ঠিক আছে। ওকে, তো কম্পিউটারের এই প্রসেসিংটা করার জন্য আসলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। তো এবার এই মেশিন ভাষাটাকে আসলে কি বলা হচ্ছে, কম্পিউটার প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসাব নিকাশ করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি কেবল অঙ্ক আছে, 0 আর 1, এই দুটি অঙ্ক ব্যবহার করে করা হয়। প্রসেসরের জন্য বিশেষ সংকেত তৈরি করা হয়। 0 আর অঙ্ক 1 দিয়ে যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকে মেশিন কোড বলা হয়ে থাকে বা মেশিন ভাষা বলা হয়ে থাকে। তো এই ভাষাটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। সেটা সংজ্ঞা পরীক্ষায় ক মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা ক মার্কের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা, ঠিক আছে। আচ্ছা, সো তারপর কম্পিউটারের জন্য মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কোড পড়া দুঃসাধ্য ব্যাপার, কারণ কোড কেবল 0 আর 1 দিয়ে থাকে। তাই মানুষের পক্ষে এই ভাষায় বড় প্রোগ্রাম তৈরি করা অসম্ভব বলা চলে, ঠিক আছে। ওকে, সো এই যে মেশিন ভাষায় প্রোগ্রাম রচনার সুবিধা অসুবিধা, এগুলো খ মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুবিধাটাও খ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার অসুবিধাও আছে, সেটাও আসলে খ মার্কের জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুবিধা দুইটাই আসলে খ মার্কের জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনারা সুবিধা অসুবিধা গুলো পড়তে পারেন, খুব র্যান্ডম সুবিধা অসুবিধা। ধরেন সুবিধা কি, কম্পিউটার অভ্যন্তরীণ সার্কিট বা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়, কারণ 0 আর 1 দিয়ে তৈরি করা। এই ভাষায় ব্যবহার করে কম্পিউটার বর্তনী ভুল ত্রুটি সংশোধন করা যায়, ঠিক আছে, ইজিলি ভুল ত্রুটি সংশোধন করা যায়। এই ভাষা অনুশীলনের মাধ্যমে কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা যায়। প্রোগ্রামিং দ্রুত কার্যকর হয়, সো কম্পিউটার দ্রুত বুঝতে পারে ওর ল্যাঙ্গুয়েজই, সো একটু কার্যকর দ্রুত করে, ঠিক আছে। কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়, একটু জটিল কম আর কি, ঠিক আছে। কম পরিমাণ মেমোরি ব্যবহার করা হয়, এই টাইপের জিনিসপত্র আর কি। সো অসুবিধা আছে, সুবিধাও আছে। এবার আসেন অ্যাসেম্বল ভাষাতে যদি আমরা যাই, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রাম লেখা সহজতর করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের পর তৈরি হয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। এটি কি প্রোগ্রামিং ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে এই ভাষায় প্রোগ্রাম লেখা ও পড়া প্রোগ্রামারদের জন্য সহজ ছিল। কম্পিউটার প্রসেসে কিছু সরাসরি অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি প্রোগ্রাম রান করতে পারে না। আচ্ছা, তো এই যে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, এটাও আসলে মানুষ বুঝতে পারে না। বা আপনি যদি আপনাকে একটা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা দিয়ে কোড করতে বলি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না। আমাদের একটা কোর্স আছে, যে কোর্সটার নাম হচ্ছে গিয়ে ছিল কম্পিউটার আর্কিটেকচার। মানে কম্পিউটারকে আর্কিটেকচার পড়া মানে কি, ডিজাইন করা না। তো কম্পিউটারকে আসলে কিভাবে ডিজাইন করা হয়, তো এই কম্পিউটার আর্কিটেকচার কোর্সে করা হয়। একটা স্যার ছিল খুব রাগী প্রফেসর মানুষ, খুবই কম মার্ক দিত আর কি, এবং স্যার কোর্সের শুরুতে বলে দিত যে তোরা আমার ক্লাস বা আমার কোর্স কেন নিয়েছিস, তোরা ফেল করবি, চলে যা। খুবই রাগী, শুধু ফেল করাই দিত স্যারটা। তো আলহামদুলিল্লাহ আমি পাস করে গিয়েছিলাম, কিভাবে পাস করেছিলাম আল্লাহ জানে।
তো কম্পিউটারের আর্কিটেকচারের যে ল্যাঙ্গুয়েজটা বা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে যদি দেখাই, আসলে আপনারা বুঝতে পারবেন না, এটা আসলে মানুষের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট। এই যে এরকম হয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দেখতে, ঠিক আছে, এরকম র্যান্ডম, মানে আপনি বুঝতে পারবেন না আসলে কি বুঝতেছে। এরকম যদি আপনাকে কিছু লিখে দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন যে কি লিখতেছে। এরকম যদি কিছু লিখে দিই আমি আপনাদেরকে, কার কার মনে হচ্ছে এখান থেকে কিছু বুঝতে পারতেছেন কেউ? আমাকে একটু বলেন তো, এটা দেখে কিছু বোঝা যায়? কিছু বুঝতে পারেন? কিছু বোঝা যায় না, রাইট? সো অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আসলে কিছু বোঝা যায় না। এই এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে কোড করায় তো আল্লাহ, ভুলে গেছি কিভাবে করছি। আচ্ছা, তো এই অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আসলে কি করে? অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আসলে বুঝতে পারে না। এখন আপনাদেরকে আগের বার একটু একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে সোর্স ফাইলকে মেশিন কোডে রূপান্তর করে কম্পাইলার। এটা হচ্ছে একটা অনুবাদক। ওই আমার আর আপনার মধ্যে যদি আমি আপনি চাইনিজ হই, মানে আমি বাঙালি আপনি চাইনিজ, আমাদের মধ্যে কথাবার্তা বলতে যে হেল্প করবে অনুবাদক বলে না, সেরকম আর কি। একটা জিনিস মনে রাখবেন সব সময়, যে নর্মাল সোর্স ফাইলকে যেই অনুবাদক আসলে মেশিন করে রূপান্তর করে তাকে বলা হয় কম্পাইলার। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আচ্ছা, আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আসলে যে অনুবাদক মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে আসলে বলা হয় অ্যাসেম্বলার। এটা আসলে একটা অনুবাদক। এটাও কি? এটা আসলে একটা অনুবাদক। তাহলে আসলে আমাদের দুই টাইপের অনুবাদক লাগছে, আরো অনুবাদক আছে আমরা পড়বো। সো দেখেন, আমরা আসলে এখানে যখন পড়েছিলাম আমাদের মাঝখানে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ ছিল, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, রাইট? সো আমরা যখন মানুষের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করছি, অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছি, তখন আসলে আমাদের একটা লাগছে। আবার অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজকে যদি আমরা মেশিন করে রূপান্তর করি তখন আসলে আমাদের আর একটা লাগছে। সো হাই লেভেল থেকে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে আমাদের লাগছে অ্যাসেম্বলার, আর হচ্ছে অ্যাসেম্বলার থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে আমাদের লাগছে কম্পাইলার, ঠিক আছে? সেই জিনিসটা অনেক সময় গুলিয়ে ফেলে, সেই জিনিসটা মনে রাখবেন সবসময়। আসলে কোথায় যাচ্ছি, সো আসলে এই যে মানুষের উচ্চতর স্তর ভাষা বা যেটাই হোক না কেন, আমার এন্ড প্রোডাক্ট কি হচ্ছে? অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই রূপান্তরটা করে অ্যাসেম্বলার। এই ক্ষেত্রে আমার এন্ড প্রোডাক্ট কি হচ্ছে? মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই রূপান্তরটা করে আমার কম্পাইলার। সেই জিনিসটা একটু মাথায় রাখবেন, আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, গুলাই ফেলেন আপনারা। ওকে, সো মেশিন কোডের নির্দেশগুলোর দুটা অংশ থাকতো, একটাকে বলা হয়তো অপ কোড, আরেকটাকে বলা হতো অপারেন্ড, ঠিক আছে? এখন অপ কোড কি? অপ কোড নির্দেশ করে কোন ধরনের অপারেশন সম্পূর্ণ করতে হবে, আর অপ কোড সেই ডেটার উপর কাজ করবে যে এটা অপারেট। এটা মানে কি? আচ্ছা, সেই জিনিসটা আসলে অনেক জটিল কিছু মনে হইতে পারে, এত জটিল কিছু না। সো ধরেন আমি যদি আপনাকে বলি এ প্লাস বি, আচ্ছা, সো অপকোড কি করে? এই প্লাসটা হচ্ছে অপকোড, ঠিক আছে? আর এই যে এ আর বি কে যোগ করতেছি, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার অপারেন্ড, ঠিক আছে? অপকোড কি করে? অপকোড হচ্ছে অপারেশনাল কাজগুলো করে। সেই ক্ষেত্রে আসলে আমি যদি 5 আর 7 কে যোগ করি বা 3 কে যোগ করি, আসলে আমি কি করতেছি? এখানে যোগ করতেছি না, আমার অপারেশন কি হচ্ছে? এখানে যোগ হচ্ছে। আর আমি কাদেরকে কাদেরকে যোগ করছি? আমি 5 আর 3 কে যোগ করছি। তাহলে এই 5 আর 3 হচ্ছে আমার তথ্য, তাই তো? সেই তথ্যটাকে আমরা কি বলতেছি? এই তথ্যটাকে আসলে আমরা বলছি, এই তথ্যটাকে আসলে আমরা বলছি অপারেন্ট, যার পরে অপারেট করা হয়। আর অপকোড হচ্ছে যে অপারেশনটা করে। এখন এটা যদি আপনারা বুঝতেই পারেন তাহলে আমাকে একটু বলেন তো,
এখানে অপকোডকে আর এখানে অপকোডটাকে আর অপারেন্টটাকে 5% এটার ক্ষেত্রে অপকোডকে আর অপারেন্টটাকে আমাকে একটু বলেন তো। আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে না? সবাই অ্যান্সার করেন। এখানে অপকোডকে আর অপারেন্টকে ইসরাত, দুই ইসরাতই গল্প করতেছে, ইসরাত মিম আর ইসরাত জাহান। আর আমাকে বলে অ্যান্সার। আফসানা ঠিকই অ্যান্সার করে দিছে, দেখছেন ইসরাত? আচ্ছা, অপকোড হচ্ছে পার্সেন্টেজ, অপারেন্ট হচ্ছে 5, রাইট। এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, যে অপকোডকে আর অপারেন্টকে বুঝাইতে পেরেছি? ফাইভ হচ্ছে অপারেন্ট, রাইট। ওকে, প্রীতম দাসের হয়েছে, যারা ইসলামেরও হয়েছে, ইসরাত জাহান মিমেরও হয়েছে, সুস্মিতা সাহারও হয়েছে। ঠিক আছে, তো আমাদের আসলে এইভাবে অপকোড বা অপারেন্ট প্রশ্ন আসতে পারে। সো অ্যাসেম্বল ভাষার নির্দেশগুলোতে 4টা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে লেভেলড ফিল্ড, অপকোড, অপারেন্ট, কমেন্ট। এটা আসলে আপনাদের এমসিকিউ এর জন্য আপনারা পড়বেন যে আসলে অ্যাসেম্বল ভাষার নির্দেশগুলোতে টোটাল কয়টা অংশ থাকে, ঠিক আছে? জাস্ট এতটুকু পড়লেই হবে। ওকে, এখন এইখানে আসলে নেমানিক দেয়া আছে অনেকগুলা, সেইগুলা দিয়ে আসলে অ্যাসেম্বল ভাষা লেখা, সেগুলো আসলে একদমই এক্সট্রা ইনফরমেশন, আপনাদের এগুলো পড়া লাগবে না, ঠিক আছে? এগুলো আপনাদের কখনোই পরীক্ষায় আসবে না, বইও নাই, সবগুলা বইও নাই। আমরা স্লাইডে অ্যাড করেছিলাম যদি আপনাদের কারোর পড়তে ইচ্ছা হয়, দেখতে ইচ্ছা হয় এই জন্য, ঠিক আছে? ম্যাক্সিমাম বইও নাই। আচ্ছা, আবার নতুন যে সংস্করণ বই আসছে এটা তো নাই, ঠিক আছে? ওকে, সো অ্যাসেম্বল ভাষায় প্রোগ্রাম লেখার সুবিধা আর অসুবিধা এই দুইটাই আসলে খ মার্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন আসলে খ মার্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সুবিধা অসুবিধা না করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা সবসময় পার্থক্য পড়বেন। আপনারা কি পড়বেন? সবসময় পার্থক্য পড়বেন, কারণ পার্থক্য তো আসতে পারে নিজে নিজে। আবার যদি আপনি মেশিন ভাষার আর এই ছকটা পড়েন, আপনি যদি মেশিন ভাষার বৈশিষ্ট্য লিখতে বলে বা সুবিধা অসুবিধা লিখতে বলে, আপনি এখান থেকে লিখে দিতে পারবেন, ঠিক আছে? আপনি 5টা পয়েন্টের মধ্যে থেকে 2-3টা পয়েন্ট সুবিধা আছে অসুবিধা আছে, আপনি এভাবে আলাদা করে বের করে ফেলতে পারবেন। তো এই জন্য আমরা যেটা বলি আমি, সেটা হচ্ছে সবসময় আপনি পার্থক্যটা পড়ে ফেলবেন দুইটা জিনিসের মধ্যে, তাহলে আসলে আপনারা নতুন করে কোনো কিছু পড়া লাগবে না বা কনফিউশন হবে না, ঠিক আছে? ওকে, সো মধ্যম স্তরের ভাষাতে এবার আমরা আসছি। অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ এবং উচ্চতর স্তরের ভাষা, মধ্যবর্তী ভাষাকে মধ্যস্তরের ভাষা বলে। এটা কম্পিউটার হার্ডওয়্যার ও প্রোগ্রামিং এর মাঝে একটি সেতু বন্ধন তৈরি করে দেয়। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মধ্যম স্তরের ভাষার একটি চমৎকার উদাহরণ, কারণ এটি দিয়ে একাধিক অপারেটর সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রাম করা যায়, তেমনি দৈনন্দিন ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। তো আসলে এই জিনিসটা কেন আসলে মধ্যম স্তরের ভাষা বলা হচ্ছে? সো দেখেন, কম্পিউটারে সফটওয়্যার থাকে দুই টাইপের। কয় টাইপের সফটওয়্যার থাকে? দুই টাইপের সফটওয়্যার থাকে। এক টাইপের সফটওয়্যার আমরা রেগুলার বেসিসে ব্যবহার করি, আমরা চিনি এটাকে এই সফটওয়্যার বলে, ওটাকে ওই সফটওয়্যার বলে। আবার আরো কিছু সফটওয়্যার থাকে যে সফটওয়্যার গুলো আসলে আমরা ব্যবহার তো ঠিকই করি, বাট আসলে আমরা জানি না সফটওয়্যার গুলো আছে। তো এই সফটওয়্যার গুলোকে আসলে অপারেটিং সফটওয়্যার বলা হয়। যেমন ধরেন আপনি
আপনার কম্পিউটারে ধরেন ভিডিও গেম খেলবেন, ঠিক আছে, বা গেম খেলবেন, ঠিক আছে, ওকে। তো এই গেমটা ইনস্টল করার জন্য আসলে কিন্তু আপনার কম্পিউটারে একটা প্রোগ্রাম লেখা লেগেছে। এই গেমটা যে আপনি খেলবেন তার আগে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে বা সেট আপ করতে হবে, সেটার জন্য কিন্তু আসলে কি করা হয়েছে, আপনার কম্পিউটারে একটা প্রোগ্রাম লেখা হয়েছে। আপনি সেই প্রোগ্রামের নামও জানেন না, আপনি জীবনে সেই প্রোগ্রাম দেখেনও নাই, ওটা ঠিকই কম্পিউটারে আছে। সো এই ধরনের যে প্রোগ্রামগুলা যেগুলো আসলে কম্পিউটারকে তার দৈনন্দিন কাজ করতে হেল্প করে, ঠিক আছে, সেই প্রোগ্রামগুলা লেখা হয় আসলে অধিকাংশ ক্ষেত্রে সি ভাষা দিয়ে। বুঝাতে পেরেছি? তো কম্পিউটারে আমি যদি বলি যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, এগুলো আসলে সাধারণত কোন ধরনের ভাষা দিয়ে লেখা হয়ে থাকে? সি ভাষা দিয়ে লেখা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য সি কে বলা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। চমৎকার উদাহরণ বলার আরেকটা কারণ হচ্ছে সি দিয়ে আবার দুই টাইপের কাজই করা যায়। এই টাইপের প্রোগ্রাম গুলো বানানো যায়, আবার আপনি যে একটা গেম বানাতে চান আসলে গেমও বানানো যায়। আসলে গেম বানানোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে না, গেম ইঞ্জিন লাগে। গেম ইঞ্জিনের মধ্যে আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে গেম বানানো যায়, ঠিক আছে। আমি জানি না আপনারা জানেন কিনা, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজ দিয়ে টুকটাক গেম বানানো যায়, কোনোটা দিয়ে ভালো কোনোটা দিয়ে খারাপ। কারণ প্রতিটা গেম বানানোর জন্য গেম ইঞ্জিন নামক আলাদা একটা জিনিস লাগে। সেই গেম ইঞ্জিনটা দেখেন, এটা হচ্ছে এক টাইপের কি বলবো, একটা অপারেটিং সফটওয়্যার যেটাতে আসলে গেম বানাতে হয় প্রোগ্রাম করে করে, ঠিক আছে। তো এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে যেগুলো আসলে ব্যাকবোন হিসেবে কাজ করে আপনার কম্পিউটারের ইকোসিস্টেমকে, সেই ধরনের সফটওয়্যার গুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। এই অপারেটিং সফটওয়্যার গুলো আসলে সি দিয়ে লেখা হয়, ঠিক আছে। আবার সি দিয়ে নর্মাল সফটওয়্যারও বানানো যায়। তো সি দিয়ে যেহেতু দুই ধরনের সফটওয়্যারই বানানো যায়, এই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে কি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে যে মধ্যম স্তরের একটি ভাষা, এবং এটাকে একটা চমৎকার উদাহরণ হিসেবে বলা হচ্ছে। সবাইকে বুঝতে পেরেছেন আমি যতটুকু বলেছি? আচ্ছা, অ্যাপ থেকে কেন লেকচার শিট বা স্লাইড ডাউনলোড হয় না, এই ধরনের যদি কোনো কনফিউশন আপনি কখনো ফেস করেন, প্লিজ 16910 তে কল দিবেন, ঠিক আছে। 16910 তে কল দিবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আফসানা, কেন আসলে চমৎকার উদাহরণ বলা হচ্ছে? এখন আমি এতক্ষণ আসলে কেন জিনিসটাকে ব্যাখ্যা করলাম, তার কারণ হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় খ মার্কের একটা প্রশ্ন আসে, মাঝে মাঝে পরীক্ষায় খ মার্কের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কেন আসলে সি প্রোগ্রামিং কে অপারেটিং সিস্টেমের মতো আসলে সি ল্যাঙ্গুয়েজকে মধ্যম স্তর ভাষার একটি চমৎকার উদাহরণ বলা হয় কেন, ঠিক আছে। মাঝে মাঝে এটা খ মার্কের একটা প্রশ্ন আসে। সেই জন্য আসলে এতগুলো কথা বললাম। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে আপনি লিখবেন যখন আপনাকে প্রশ্নটা করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আহ উচ্চতর স্তরের ভাষাতে আমরা আছি, উচ্চতর স্তরের ভাষা আমরা গেলাম। তো এরকম আর কি উচ্চতর স্তরের ভাষা। আচ্ছা, এখন এইখানে আরেকটু ইনফরমেশন আছে। তো এটা দেখেন, এটা হচ্ছে একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো যেটা আসলে আমরা বুঝি আর যেটা আসলে আমরা বুঝি না। ঠিক আছে, ওকে। সো নিম্ন স্তরের ভাষাতে যদি আমরা যাই, নিম্ন স্তরের ভাষা আমরা বুঝলাম, উচ্চ স্তরের ভাষাটা আসলে হয়ে গেল আমাদের। ওকে, সো সময়ের সাথে সাথে বলতেছে যে নিম্ন স্তরের ভাষা যেমন মেশিন ভাষা, অ্যাসেম্বল ভাষা দুর্বলতা সীমাবদ্ধতার কারণে উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়েছে। নিম্ন স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করা কষ্টকর ও সময় সাপেক্ষ, ডিবাগ করা জটিল, একই প্রোগ্রামে বিভিন্ন মেশিন চালানো যায় না। এসব সমস্যার কারণে প্রোগ্রামিং এ আরো সহজ ও কার্যকর করার জন্য উচ্চ স্তরের ভাষার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে, ঠিক আছে। ওকে, সো যাই হোক আর কি, সো যেহেতু বিভিন্ন রকম কাজের জন্য আসলে উচ্চ স্তরের ভাষা ইউজ করা হয়। কোবাল হচ্ছে, ফোরটেন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সি, এগুলো হচ্ছে গিয়ে উচ্চ স্তরে বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টার 5 আসলে এরকম প্রোগ্রামিংই দেখবো, এরকম উচ্চ স্তরের ভাষা দিয়ে আসলে কিভাবে আমরা কোড করতে পারি সেই টাইপের জিনিসপত্রই আসলে আমরা দেখবো। এখন আমি আপনাদেরকে এখান থেকে আসলে আমি যতটুকু বললাম এর মধ্যে থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, অ্যাসেম্বল ভাষা উচ্চ স্তরের ভাষার মধ্যে পার্থক্য, খ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি আপনাদেরকে এখানে দেখবেন আপনারা বইয়ে এটা আছে কয়েকটা হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষার পরিচিতি, এটা পড়া লাগবে না, হ্যাঁ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না।
পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না। আমি আপনাদেরকে একটা মজার জিনিস শেখাবো এখন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না, হ্যাঁ? অনেক মানে অনেক ডেসক্রিপশন কে কোন ভাষা কবে আবিষ্কার করছে এই টাইপের জিনিসপত্র আসলে আমাদের আসে না। ওকে, সেটা হচ্ছে কম্পিউটার আসলে কিভাবে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, বা একটা প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। সো আমাদের মাঝে মাঝে কি হচ্ছে, হাসাহাসি করতেছেন কেন? সামিয়া আক্তারে কি হয়েছে, পেটে ব্যথা? প্রীতম দাস, ইসরাত জাহান মিম, কি হচ্ছে আপনাদের? মুখ এক একজনের কি আসলে এরকম হয়ে গেছে নাকি? কিছু দেখেছেন আপনারা? আচ্ছা, যাই হোক, সো আসলে কম্পিউটার কিভাবে আসলে একটা প্রোগ্রামিং কে চিন্তা ভাবনা করে, বা আপনি যখন কম্পিউটারকে কোন একটা কিছু করতে বলেন, সাপোজ আমি যদি বলি নর্মাল একটা মানুষকে বললাম যে ভাই তুমি 5, এটা খুব মজার জিনিস কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, আপনি যদি এটুকু বুঝতে পারেন আপনার চ্যাপ্টার 5 বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। 5 + 5 3 যোগ করো, ঠিক আছে? তো আমরা যখন নর্মালি যোগ করি আসলে আমরা কিভাবে যোগ করি? আমরা লিখে দিই 5 আর 3 কত হয়, 8 হয়। কম্পিউটার আসলে এভাবে যোগ করে না। কম্পিউটারের একটা প্রসেস আছে, কম্পিউটারের একটা নিয়ম আছে যোগ করার, ঠিক আছে? আহ লেকচার শিট অ্যাপে পাবেন। কি হয়েছে, সবার মুখ এমন হয়ে গেছে কেন এক একজনের? কিছু হয়েছে? আচ্ছা, আমি জানি না কি হয়েছে, এক একজন সবাই চুপচাপ হয়ে গেছেন কেন, সবাই একটু বলেন। বুঝতে পেরেছেন? তো আমরা এই যে যোগ করি 5 + 3 = 8, কম্পিউটার আসলে এভাবে যোগ করে না, কম্পিউটার অন্যভাবে যোগ করে। কম্পিউটার কিভাবে যোগ করে সেটা আমি আপনাদেরকে শেখাবো একটা ছোট্ট বিরতির পর। 5 মিনিটের একটা বিরতি দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিটস। 7:47 বাজে তো, 52 পর্যন্ত, 53 পর্যন্ত। 5 মিনিটের বিরতির পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার আসলে কিভাবে চিন্তা ভাবনা করে, ঠিক আছে?
ওকে ভাইয়ারা, সবাই আশা করি 5 মিনিটের বিরতির পরে সবাই চলে এসেছেন। আহ, আশা করি আমাকে ঠিকঠাক মতো শোনাও যাচ্ছে। তো চলেন আমরা শুরু করি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে বলবো যে আসলে কম্পিউটার এই জায়গাগুলোতে কিভাবে চিন্তা ভাবনা করে বা কিভাবে আসলে সে কাজগুলা করে। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা বলছিলাম যে আসলে কম্পিউটার কিভাবে আসলে এই সিম্পল ম্যাথটা যেটা আমি এখানে করেছি, এটা আসলে কম্পিউটার যদি আমি করতে বলতাম, কম্পিউটার আসলে কিভাবে করতো। সো আমি লিখলাম ধরেন 5+3=8। কম্পিউটার কি করে, কম্পিউটার তার মধ্যে আসলে একটা বক্স তৈরি করে এবং এই বক্সটার নাম দেয় এ। সে আর একটা বক্স তৈরি করে, বক্সটার নাম দেয় বি। সে আর একটা বক্স তৈরি করে, বক্সের নাম দেয় সি। ঠিক আছে, কম্পিউটার কি করে, কম্পিউটার তার মধ্যে তিনটা বক্স তৈরি করে। একটা বক্সের নাম দেয় এ, একটা বক্সের নাম দেয় বি, আর একটা বক্সের নাম দেয় সি। ক্লিয়ার? আচ্ছা, কোথায় তৈরি করে? তার মেমোরিতে তৈরি করে। ঠিক আছে, তারপর সে কি করে, 3 কে বক্সের মধ্যে রাখে, 5 কে এই বক্সের মধ্যে রাখে। দেন সে কি করে, সে কি করে, যোগ করে। যোগ করে যে যোগফলটা হয় সেটাকে এই বক্সের মধ্যে রাখে, এইটার মধ্যে রাখে। এবং ফাইনালি সে এই সি নামক বক্সের মধ্যে যেই কথাটা রাখছে বা যেই সংখ্যাটা রাখছে সেটাকে আসলে আমাদের কাছে শো করে যে 5+3 কত হচ্ছে, 8। আচ্ছা, বা আমরা যখন আসলে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই, এইভাবে ইনস্ট্রাকশন দিই যে তুমি এ নামক বক্সের মধ্যে একটা সংখ্যাকে রাখো, বি নামক বক্সের মধ্যে আরেকটা সংখ্যাকে রাখো, এবং ফাইনালি এ এবং বি এর মধ্যে যেটাকে রেখেছো সেটাকে যোগ করে আর একটা বক্স সি তে রাখো এবং সি এ কি আছে এটাকে দেখাও। আমি একটু আবারও বলি, দেখেন কম্পিউটারে যখন আমরা যোগ করছি, কিভাবে যোগ করছি, প্রথম যে সংখ্যা আমি যদি বলি নরমালি যে দুইটা সংখ্যার যোগফল বের করো, সো কম্পিউটার কি করে, একটা সংখ্যাকে এ নামক বক্সে রাখলো, আর একটা সংখ্যাকে বি নামক বক্সে রাখলো, এবং ফাইনালি এই দুটাকে যোগ করে সি নামক আরেকটা বক্সে রাখলো, এবং ফাইনালি আমাকে সে সি তে যে সংখ্যাটা রাখছে সেটাকে দেখালো। সেইভাবে আসলে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দেই কোনো দুইটা সংখ্যা যোগ করার জন্য যখন আমরা প্রোগ্রামিং লিখি। সবাই কি বুঝতে পারছেন কিভাবে ইনস্ট্রাকশন দেই নরমালি কম্পিউটারকে? আমাকে একটু বলেন তো, সবাই একটু কমেন্টে আমাকে বলবেন। সাদিয়া, আফসানা, তারপর রানা ইসলাম, তারপর মুন্নি, ইসরাত জাহান, আপনারা সবাই একটু আমাকে বলবেন কমেন্টে আপনারা কি বুঝতে পারছেন। তারপর নুসরাত, মিম, সবাই একটু আমাকে বলবেন। আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, এখন নেটের কারণে ওর আপনারা বুঝেন না এই জিনিসটা আমি কি বলেছি। সবাই ওকে। সো আরেকবার বলেন। সো আমি জাস্ট বলছি কম্পিউটার কাজ করে বক্স সিস্টেমে। আমি যদি ওকে বলি যে তুমি দুইটা সংখ্যার প্রোগ্রামিং লিখো বা দুইটা সংখ্যা যোগফল বের করো, সো কি করে, দুইটা বক্সের মধ্যে রাখে সংখ্যা দুইটাকে, দেন ফাইনালি যোগফলটাকে আরেকটা বক্সে রাখে। আপনারা যদি এইটা বুঝে থাকেন তাহলে আপনারা এখনই পারবেন। আমি যদি আপনাকে বলি যে দুইটি সংখ্যার যোগফল বের করো, বের করার ফ্লো চার্ট আঁকো। কিভাবে করতে হবে জানেন? প্রথমে আমরা স্টার্ট করব।
আচ্ছা, আমি এখন একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটু আগে যে কাজগুলা করেছিলাম সেটাকে আসলে একটা ফ্লোতে লিখেছি। প্রথমে প্রোগ্রামটা শুরু করা, তারপরে 3টা বক্স তৈরি করা, তারপর প্রথম 2টা বক্সে আসলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আসলে সি নামক বক্সে যোগ করে রাখা, ফাইনালি সি নামক বক্সে আসলে যেটা ছিল সেটাকে আসলে দেখানো। এই যে জিনিসটাকে আমি ফ্লো দিয়ে করলাম এটাকে বলে ফ্লো চার্ট। এটাকে কি বলে? এটাকে বলে ফ্লো চার্ট। পরীক্ষায় গ মার্কে এই প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে আপনাদেরকে ফ্লো চার্ট আঁকতে বলবে সাধারণত, ঠিক আছে? গ আর ঘ দুইটা বড় কোশ্চেন আছে না, তো গ মার্কে ফ্লো চার্ট আঁকতে বলে, আর ঘ মার্কে কোড করতে বলে। এই যে আমি প্রবলেমটা বললাম ঠিক এরকমই প্রবলেম আসলে আপনাদের পরীক্ষায়ও আসে, ঠিক আছে? তো দেখেন ব্যাপারটা এরকম, আসলে খুব জটিল কিছু না কিন্তু। হ্যাঁ, আমরা নরমালি যেভাবে যোগ বিয়োগ বা গুণভাগ করি কম্পিউটার আসলে একইভাবেই যোগ বিয়োগ গুণভাগ করে। পার্থক্য হচ্ছে কম্পিউটার বক্স সিস্টেমে কাজ করে, ও প্রত্যেকটা জিনিসকে এক একটা বক্সের মধ্যে কল্পনা করে বা একটা বক্সের মধ্যে নিয়ে যায়, বা আমরা ওকে ইনস্ট্রাকশন দেই বক্স হিসাবে। এটার কারণটা হচ্ছে, ধরেন আমার কাছে 3টা বক্স আছে এ বি আর সি। সো আমি যদি বলি যে এ প্লাস বি ইজ ইকাল টু সি, তাহলে এটা দেখেন একটা সূত্রের মতো হয়ে যাবে। কারণ আমি যদি এ এর মধ্যে 50 রাখি, বি এর মধ্যে 51 রাখি, তাহলে আমার অ্যান্সার কত হবে? সি এর মধ্যে 101। আবার আমি যদি ধরেন এ এর মধ্যে এখন আমি 5 রাখবো, বি এর মধ্যে আমি 1 রাখবো, তাহলে আমার সি এর মধ্যে কত হবে অ্যান্সার? 6। তো সূত্রের মতো হয়ে যাচ্ছে না, এ প্লাস বি ইজ ইকাল টু সি। কম্পিউটারে আমরা যখন কোড লিখবো আমরা ঠিক এইভাবেই লিখবো, যাতে জিনিসটা আসলে সূত্রের মতো হয়ে যায়। তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমাদের মানে কোড করাটা আমরা আসলে কি বলবো, যে কোনো সংখ্যা আসলে আমি যোগ করতে পারবো। আপনাকে যখন পরীক্ষায় কোড করতে বলবে তখন তো আসলে আপনাকে 5 আর 1 কে যোগ করতে বলবে না, আপনাকে বলবে 2টা সংখ্যার যোগফল বের করার জন্য কোড করো, বা 2টা সংখ্যার যোগফল বের করার জন্য ফ্লো চার্ট আঁকো। এখন আপনি তো জানেন না সংখ্যা 2টা কোনটা, তাই না? আপনি তো আসলে জানেন না সংখ্যা 2টা কোনটা। এই জন্য আপনাকে এমন একটা সিনারিও তৈরি করতে হবে যে ক্ষেত্রে আসলে সংখ্যার ভ্যালু যাই থাকুক না কেন আপনি সবসময় যোগ করতে পারেন। এই জন্য আপনি কি করতেছেন? এ নামক একটা বক্স তৈরি করছি, বি নামক একটা বক্স তৈরি করছি, সি নামক একটা বক্স তৈরি করছি। এ আর বি তে যা রাখবো যোগফল হিসেবে সি তে আসলে সেটাই আসবে, এবং আমি ফাইনালি সি দেখায় দিব, মানে সি নামক বক্সের মধ্যে কি আছে এটাকে দেখাবো। তো দেখেন এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইন্ট এ প্লাস বি প্লাস সি। এখন এই ইন্ট মানে কি? ইন্ট মানে বক্স তৈরি করা, নেই মানে মানে ইন্ট এবিসি মানে আমার কোডের মধ্যে আমি এরকম 3টা বক্স তৈরি করব। আপনি যদি কোনো কোডের মধ্যে বক্স তৈরি করতে যান আপনাকে ইন্ট লিখতে হয়। এই শব্দটার অর্থ হচ্ছে ইন্টিজার বা সংখ্যা। এটা একটা ইনস্ট্রাকশন বা নিয়ম। এই সংখ্যাটা বা এই কথাটা যদি আপনি কোডের মধ্যে লেখেন তাহলে আপনার কোডের মধ্যে এরকম বক্স তৈরি হয়ে যায়। আপনি যদি বলেন যে ইন্ট লিখে আপনি এরকম লিখবেন যে ইন্ট জাকি, এর মানে হচ্ছে কোডের মধ্যে জাকি নামক একটা বক্স তৈরি হবে। এখন এই জাকিতে আপনি যা ইচ্ছা তাই রাখতে পারেন, ঠিক আছে? এখন এই জাকির মধ্যে আসলে আপনি ইন্ট বলছি তো সংখ্যা, যে কোনো সংখ্যাকে আপনি রাখতে পারবেন 5। তারপর আপনি যদি বলেন যে প্রিন্ট জাকি, তার মানে কোডে কি দেখাবে জানেন? 5 দেখাবে উত্তরে। বুঝাইতে পারছি? আমি যদি বলি ইন্ট জাকি, কোডের মধ্যে একটা বক্স তৈরি হবে যার নাম কোডে দিয়ে দিবে জাকি কম্পিউটারের মধ্যে। এর মধ্যে যদি আমি 5 রাখি এবং ফাইনালি আমি যদি বলি প্রিন্ট জাকি, কোড আমাকে 5 প্রিন্ট করে দেখাবে। কারণ বা প্রিন্ট করে দেখানো মানে আমাকে আউটপুট হিসেবে দেখানো বা আমাকে মনিটরে দেখানো বা স্ক্রিনে দেখানো। কারণ ওই যে বক্সটা আমি রেখেছিলাম সে বক্সের মধ্যে আসলে কি ছিল? 5 নাম্বারটা বা 5 সংখ্যাটা ছিল। তো আমরা যখন ঠিক একইভাবে কম্পিউটারে 2টা সংখ্যার যোগফল বের করার জন্য ফ্লো চার্ট আঁকবো, এখানে 2টা নিয়ম আছে, স্টার্ট আর এন্ড। এটা সবসময় করতে হয় ফ্লো চার্টে।
তারপর আমি কি করেছি, আমি তিনটা বক্স তৈরি করেছি। বক্স তৈরি করার জন্য কি করব, ইন্ট এ আর বি আর সি, কারণ আমি তিনটা বক্স তৈরি করেছি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে অপারেশনসটা করা, যে আমি কি করতেছি আসলে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি যোগ করতেছি। ফাইনালি প্রিন্ট সি, মানে সি নামক বক্সে যা আছে সেটাই দেখা হচ্ছে। আমি যদি এখন যোগ করার সময় এ আর বি তে দিই 50 আর 26, তাইলে আসলে আমার কত হবে, 76 সি তে প্রিন্ট হবে। আবার আমি যদি দেই ধরেন 2 আর 3 এ আর বি তে, তাহলে কত প্রিন্ট হবে, 3 আর 2 5 প্রিন্ট হবে। তো আমি আসলে যে সংখ্যাটাই দিই না কেন, আসলে তার যোগফল লেখার বা যোগফল বের করার অ্যালগোরিদম আমার করা হয়ে যাবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? তো এটা ছিল একদম শুরুতে, মানে একদম শুরুতে আসলে আমরা কি করি, একদম শুরুতে আসলে আমরা ফ্লো চার্ট করি, বা এটা আসলে আমাদের গ মার্কে আসে। এই ফ্লো চার্ট থেকে আসলে আমরা পরবর্তীতে আবার কি করব, এই ফ্লো চার্ট থেকে আসলে আমরা কোডিং লেখাও শিখবো, বাট ওটা আমরা আজকের ক্লাসে শিখবো না, নর্মাল ক্লাসে শিখবো। তো এটা ছিল একদম বেসিক প্রোগ্রামিং, যেখান থেকে আসলে আমরা প্রোগ্রামিং করা শুরু করি। আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। সবাই ক্লিয়ার? হৃদয় ইসলামের ক্লিয়ার, আচ্ছা বাকিদের ক্লিয়ার, ওকে ঠিক আছে। সো যারা অনলাইন ব্যাচে আছেন তাদেরকে তো আসলে আমরা এই ক্লাসটা আবার নিব, যারা আজকে ক্লাস করে ফেলেছেন। আর যারা নাই তারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের সাথে, যদি ভর্তি হইতে চান 16910 তে ভর্তি হইতে পারেন, কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। 910 তে কল দিয়ে আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। সো আমরা চ্যাপ্টার 5 শুরু করব। আমরা এখন চ্যাপ্টার 4 পড়াচ্ছি। আমরা হচ্ছে উইদিন 1 মান্থ, মানে নেক্সট মান্থ থেকে আমরা চ্যাপ্টার 5 শুরু করে দিব, ঠিক আছে। সো ডিসেম্বরে আসলে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। আবার আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে চ্যাপ্টার 1 2 3-এ, আমরা আসলে এই ক্লাসগুলোর আসলে আবার রিভিউ ক্লাসও নিব। সো কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা তাহলে সলভ করে নিতে পারবেন, রেকর্ডিং ক্লাস তো থাকবেই। যদি কোনো প্রবলেম থাকে আসলে আপনারা চাইলে সলভ করে নিতে পারবেন, ঠিক আছে। বুঝাতে পেরেছি? ওকে। সো আপনাদের যদি কারোর আজকে আমার পড়া ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করে থাকেন যে আসলে আপনি পুরো আপনার এইচএসসির জার্নি আমার সাথে পড়বেন, তাহলে আপনি আমাদের যে শুধুমাত্র আইসিটির যে কোর্সটা আছে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। কখন জয়েন হলাম তা তো জানি না বাবা, মানে কখন জয়েন হবেন আপনি জাস্ট 16910 তে কল দিয়ে এখন বললে এখনই জয়েন করে নিবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস নেই রেগুলারলি, এবং একটা করে কিউএনএ সেশন নেই। তো সলভ ক্লাস বা কিউএনএ ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে আপনার যত প্রশ্ন থাকে আপনি আমাকে সরাসরি করতে পারেন, এরকম মানে স্মার্ট বোর্ডে ক্লাস হয় না, গুগল মিটে ক্লাস হয়, ঠিক আছে। সো আমরা অনেক আড্ডা টাড্ডা মানে মজা করি আমরা। আজকে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম হয়তো বা অতটা মজা টজা করি নাই ক্লাস, বাট এমনিতে আমাদের ক্লাস অনেক মজার হয়, আপনি ভর্তি হলে দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারা ভর্তি আছেন তারা তা আছেন কেন, আপনারা এই ক্লাস করছেন আই ডোন্ট নো, ঠিক আছে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, যারা ভর্তি আছেন ভর্তি নাই সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।